স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। আলাদা হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হককে রিমান্ডে পাঠিয়েছে আদালত। রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসব আদেশ দেয়। প্রত্যেক আসামির ক্ষেত্রে 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে ঘটেছে নানা নারকীয় ঘটনা। তেমনি একটি আশুলিয়ায় আন্দোলনকারীদের গুলি করার পর তাদের নিথর দেহগুলো ভ্যানে স্তূপ করার ঘটনাটি। ওই ঘটনায় দায়ী সদস্যদের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে সেদিন ঘটনাস্থলে দায়িত্ব পালন করা ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দাবি উঠেছে মূল অভিযুক্তদের কঠোর শাস্তি দেয়ার। মাথায় পুলিশের হেলমেট, সাদা পোশাকের উপর পুলিশের ভেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় নিথর এক যুবকের 2 হাত ধরে ভ্যানের উপর তুলছেন। ভ্যানের উপর আরও কয়েকটি নিথর দেহের স্তূপ করে রাখা, পাশেই পুলিশের হেলমেট ও ভেস্ট পরা আরও কয়েকজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও চিত্র সাভারের আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। আর ঘটনাটি 5 আগস্টের, যেদিন গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। ওই ঘটনায় আলোচনায় আসে সোমবার গ্রেপ্তার হওয়া ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির নাম। সেখানে সেদিন দায়িত্বে ছিলেন তিনি। সাভারের যে দায়িত্বে ছিলেন পুলিশের এডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, তার নেতৃত্বে পুলিশ গুলি ছুড়ে এবং সেই প্রায় 40টি স্প্লিন্টার ছড়াগুলি আমার শরীরের আগে। আর মানি ব্যাগ আর আইডি কার্ড, ফোন এগুলা দেখে চিনতে পারছি এটা আমার স্বামী। আশুলিয়া থানার সামনে যে লাশগুলো পোড়ানো হয়েছিল তার মধ্য থেকে আমার ছেলের লাশ আমার শনাক্ত হয়েছিল ওর ভার্সিটির আইডি কার্ড দেখে। এছাড়াও গত 19 জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে নিহত মিরপুর MISTর শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যা মামলার আসামি আবদুল্লাহিল কাফি। শুধু তাই নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ও আশুলিয়ায় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপর পুলিশের হামলার ঘটনার নেতৃত্বেও ছিলেন এই পুলিশ সদস্য। আমাদের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে হামলা চালায়। এই হামলার যে মাস্টারমাইন্ড, এই হামলার যে নেতৃত্বে ছিলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি। এই কাফির নেতৃত্বে যে একটা নৈরাজ্য ত্রাস চালাইছে যে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী এবং পুলিশ মিলে, বর্বর এই হত্যাকাণ্ডে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যে পুলিশ বাহিনী ছিল আমরা শুনেছি সেখানেও নেতৃত্বে ছিলেন আবদুল্লাহিল কাফি। আমরা চাই যে এই ধরনের যারা ছাত্র জনতার উপর অন্যায্যভাবে আঘাত এনেছেন, শ্রমিকদেরকে পঙ্গু করে দিয়েছেন, তাদের দেশের আইন অনুযায়ী যথাযথ বিচার দাবি করছি। ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে ঘাতকদের চিহ্নিত করা গেলেও তদন্তের স্বার্থে নাম প্রকাশ করেনি ঢাকা জেলা পুলিশ। সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল, কারা এটার সাথে সংশ্লিষ্ট। তো আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা এখন নামগুলো ডিসক্লোজ করছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন অন্তত 75 জন, আর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 4.5 শতাধিক ব্যক্তি। এমনটাই জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দীপ্ত, বার্তা কক্ষ। অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরুর পর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে আটক করেছে র্যাব। গতরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই বাড্ডা থানা এলাকায় হৃদয় আহমেদ নামে এক তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অনেকের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক কমিটির সদস্য আগরওয়ালকেও আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে মুদ্রা পাচার সহ আর্থিক অপরাধের তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আনা, আমদানির নামে বিদেশে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে শোরুমে প্রকৃত হীরার বদলে কাঁচের টুকরো বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চট্টগ্রামের বায়াজিদ এলাকায় আমিন কলোনির বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র, জাল টাকা, মোবাইল, ল্যাপটপ সহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে এই অভিযান চালায় যৌথ বাহিনী। স্থানীয়রা জানান বাড়িটি আলামিন নামের এক ব্যক্তির। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা। আধিপত্য বিস্তারের জন্য এসব দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করা হতো। অভিযানের নেতৃত্ব দেন মেজর ফেরদৌস। এদিকে গত রাত 12টার পর বন্দরনগরের বিভিন্ন স্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামে যৌথ বাহিনী। বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। গত রাত 2টার দিকে ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। সোমবার রাতে নগরীর ব্যাপটিস্ট মিশন রোডে জমির বিরোধ মেটাতে গিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। এ নিয়ে মঙ্গলবার সারাদিন উত্তেজনা ছিল। দিনে নিজ নিজ ক্যাম্পাসে মানববন্ধন করলেও শিক্ষার্থীরা রাতে সংঘর্ষে জড়ান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, বাড়ি দখলের হুমকি দেয়ায় সোমবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনোভার সহপাঠীরা বিএম কলেজের সমন্বয়ক মুস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে। এরপর মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগ তুলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনাকে ঘিরে দুই পক্ষ আবার সংঘর্ষ বাধে। এবারে বন্যা পরিস্থিতির খবর। বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে, তবে পানি কমছে ধীর গতিতে। বানভাসী মানুষের ভোগান্তি রয়ে গেছে। গোমতী নদীর বাঁধের ভাঙা অংশটি এখনও পানি বের হচ্ছে। লাকসাম, মনোহরগঞ্জ ও 14গ্রাম উপজেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে আশ্রয় কেন্দ্রে থাকা বেশিরভাগ মানুষ বাড়িতে ফিরেছে। জেলা প্রশাসন থেকে 39 লাখ নগদ টাকা ও 800 মেট্রিক টন চাল এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে 1600 মেট্রিক টন চাল ও 25 লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নোয়াখালীতে গত 5 দিন বৃষ্টি না হয় পানি নামতে শুরু করেছে, তবে বেগমগঞ্জ ও সোনাইমুড়ি বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। অনেক কষ্ট, ওখানকার কৃষিকাজ করে ঘর তৈরি করামো, এটা সমর্থ নাই আমার কাছে। 50 রোপণ করছিলাম নিচু জমিগুলোর ভিতরে, ওইগুলো মনে করেন একবারে শেষ হয়ে গেছে এই পানির কারণে। ওই স্রোতের কারণে আমাদের রাস্তাটা এখনো ভাঙতেছে, কিন্তু এখন যে রোডটাতে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে মিনিমাম আমরা 2 কিলোমিটার রাস্তার ভিতরে আমরা পুরো রাস্তায় আমরা ভেঙে গেছে। ফলন ভালো হলেও পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন রাজবাড়ির চাষিরা। বাড়তি টাকা খরচ করে সেচ পদ্ধতিতে পাট জাগ দিচ্ছেন অনেকে। এতে পাটের গুণাগুণ ঠিক থাকছে না। ভালো দাম পাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। পাট উৎপাদনে দেশের শীর্ষ অবস্থানে রাজবাড়ী। তবে এবার খাল, বিল ও জলাশয়ে পানি না থাকায় পাট জাগ দিতে পারছেন না চাষিরা। দূরের জলাশয়ে নিয়ে পাট জাগ দেওয়া হলেও পানি কম থাকায় কাঙ্ক্ষিত রং আসছে না। পানি না থাকলে পানি লেগে মেশিন দিয়ে পানি দেওয়া লাগে, পানি শুকো যায়। 3 দিন পর পর পানি দেওয়া লাগে। অনাবৃষ্টির কারণে মাইটেল কাটালে জল নাই, পাট ভিজিবার পারতেছে না। উপায় না পেয়ে সেচ পদ্ধতিতে পাট জাগ দিতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা। খরচ বেড়ে যাওয়ায় আশানুরূপ দাম পাওয়া নিয়েও আছে শঙ্কা। 7 প্রাইভেট পাট বুনছি, 10,000 11,000 করে খরচ আমাদের ভাঙতে। আমাদের পাট এইবার যে খরচ, তাতেই পাট বেচে কিনে সব কামলা দিতেই শেষ। পাটের যে টাকা ধুয়ে আমরা বাজারে বিক্রি করব, তার চেয়ে প্রায় পাখিতে 2000 টাকা আমাদের খরচ বেশি হবে। 800 টাকা করে পরে পাট দোয়াইতেছি। পাট দই মাত্র 160-160 আর কি। আমাদের পাটের চাষ করা তো প্রচুর লস। 800-900 টাকা পয়েতের দাম। ওই পয়েতের দাম দিবে গেলে পাট আল্লাহর পাটের কৃষকের কিছু থাকতেছে না। সমস্যা সমাধানে ডোবা বা খালের পানিতে পাট জাগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। কৃষকরা ইতিমধ্যেই পাট কাটা শুরু করেছে, পাট কেটে তারা জাগ দিতেছে। কিছুটা পানির সমস্যা হলেও, বৃষ্টিপাতের সমস্যা হলেও তারা যেন মাঠ পর্যায়ে দ্রুত সেচের ব্যবস্থা করে নালা ডোবায় কিছু পানি দিয়ে হলেও দ্রুত পাট জাগ দেয়, এবং আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি বছর রাজবাড়ীতে 46,158 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,41,060 বেল পাট। দীপ্ত, বার্তা কক্ষ। যাত্রী চাহিদা থাকায় ঢাকা টরন্টো
রুটে বাড়ছে বিমানের ফ্লাইটের সংখ্যা। আগামী 28 অক্টোবর থেকে এই রুটে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মানসম্মত সেবা, খাবারের উন্নত মান এবং বিরতিহীন যাত্রার কারণে এই রুটে বিমানের প্রতি আগ্রহ বাড়ছে যাত্রীদের। সারা বিশ্বে অন্তত 23টি গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে দেশের জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে অন্যতম একটি ঢাকা টরন্টো রুট। 2022 সালের 27 জুলাই থেকে এই রুটে চলাচল করছে বিমান। আকাশপথে ঢাকা থেকে কানাডার অন্যতম বৃহত্তম শহর টরন্টোতে যেতে শুধু তুরস্কের ইস্তাম্বুলে যাত্রা বিরতি দিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান। সার্বিক সেবায় সন্তুষ্ট যাত্রীরা। অন্যান্য এয়ারলাইন্সগুলোই আমরা সাধারণত আপনার ট্রাভেল করতাম, বাট এবারই ফার্স্ট টাইম আপনার লং ট্যুরের জন্য বিমানকে বেছে নিলাম, বাট আমরা স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড। একটু ওয়ারিড ছিলাম, বাট অনেক ভালো ছিল ফ্লাইটটা, আর খুব তাড়াতাড়ি টাইমটা পাস হয়ে গিয়েছে। বিকজ দ্য সার্ভিস খুব ভালো ছিল, দ্য ফুড ওয়াজ গুড। একবারে কমফোর্টেবলি শান্তিপূর্ণভাবে আসছে। ডিপার্চার অন টাইম, অ্যারাইভেলও অন টাইম, আমরা টাইমিংটা আমাদের ঠিক ছিল। অ্যান্ড ফুড, তারপর হসপিটালিটি, সবকিছু খুবই আমি বলবো এক্সেলেন্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে শুরু থেকেই এই রুটটি বিমানের জন্য লাভজনক। যাত্রীদের বিপুল চাহিদা ও আগ্রহের কারণে তাই ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। খুব ডিমান্ড বেশি আমাদের এই রুটটাতে। পিক সিজনগুলোতে খুবই আসলে ডিমান্ড, তখন তো সিট দিতে পারি না আমরা। খুবই লাভজনক আমাদের এই রুটটা, এই জন্য আমরা ডিসিশন নিয়েছি সামনে যে আমাদের উইন্টার শিডিউলটা শুরু হবে 28 অক্টোবর থেকে। এখন তো ফ্রিকোয়েন্সি 2টা, আমরা আরেকটা ফ্রিকোয়েন্সি বাড়াবো। তিনি জানান ভবিষ্যতে ইস্তাম্বুলের পরিবর্তে ইউরোপের কোনো উন্নত দেশের শহরে বিরতির পরিকল্পনা রয়েছে বিমানের। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। ইউক্রেনের পোলতোভা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 51 জন নিহত হয়েছে। মঙ্গলবার এক ভিডিও বার্তায় কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘটনায় 180 জনের বেশি আহত হয়েছে বলেও জানান তিনি। জেলেনস্কি বলেন, রুশ বাহিনী 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পোলতাভা শহরে হামলা করেছে। এতে একটি মিলিটারি কমিউনিকেশন ইনস্টিটিউট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।